ওর বাবা বলছে কি করবে, তোমার মেয়ে রুম থেকে বেরোয় না, পড়াশোনা করে, আর যখনই থাকে তোমার পিছিয়ে পিছিয়েই থাকে। হ্যাঁ, ও স্টোর রুমে যায় না। বলছে না, স্টোর রুমে যায় না। তা বলছে হাউস হেল্পরা ওরকম তো স্টোর রুমে ঢোকার কোনো কথা নেই। বলছে না। বলে তাহলে কে করবে? বলছে তুমিই করো হয়তো ওই তাড়াহুড়াতে। বলছে তাড়াহুড়াতে চিনি ডিব্বা নিয়ে গিয়ে আমি নিচের সেলফে রেখে, হ্যাঁ কিন্তু ওটা পুরুষের ভয়েস না, মানে হয় না ফিমেল ভয়েসও কিন্তু একটু মোটা থাকে, ওই রকম মনে হচ্ছে। তো বলছে তুমি কি স্বপ্ন দেখেছো হয়তো। এরকম নাকি কন্টিনিউয়াস 3-4 দিন ওর বাবা, মানে এই শুরুয়াত হলো, বুঝেছো, ওর মার নাম ধরে বলে কেউ ডাকে। অথচ নবনীতা কিন্তু কিচ্ছু ফিল করেনি, নাই বা ওর বাবা ফিল করেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এই যে এত সব কাণ্ড হয়েছে, নবনীতার উপর ইম্প্যাক্ট পড়েছে ঠিকই, কিন্তু যখন ডক্টর বললো সত্যি আমার মায়ের মুড সুইং, মানে খালি না রেগে যায়, খালি রেগে যায়। আচ্ছা, আপনাদের একটা ঘটনার কথা মনে আছে? কেন বলছি, অনেক ঘটনাই আছে, কিন্তু এই ঘটনাটা এত ভয়ঙ্কর এবং ইউনিক ছিল। আমার মনে পড়ছে ওর নাম সঞ্চিতা, ও বেহালারই বাসিন্দা। এবং ওর মায়ের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল চা বাগানে। ওর বাবা চা বাগানে কাজ করতেন, মানে উনি একটা বেশ ভালো ডেজিগনেশনের পোস্টে ছিলেন। এবং ওর মা কি করতেন, কলকাতায় সঞ্চিতা এবং ওর ভাইকে নিয়ে থাকতেন। এবং ওই ছুটিতে গেছিলেন আর কি, ওনার বোনরাও গেছিল। এবং সেই কোয়ার্টারটা না, পার্টিকুলার একটা রুম ছিল হন্টেড। এবং সেই রুম, মানে সেই রুমে দরুনেই সঞ্চিতার মা কিন্তু পজেস হয়ে গেছিলেন। এবং খুব পোয়াতে হয়েছিল, ভুগতে হয়েছিল ওদের। ইনফ্যাক্ট ওর মাকে যখন ওখান থেকে, এটা নর্থ বেঙ্গলের ঘটনা, ওখান থেকে যখন কলকাতায় নিয়ে আসা হচ্ছিল না, উনি প্রচন্ড উৎপাত করেছিলেন, মানে ট্রেনে তো রীতিমতো, মানে কি বলবো। আহ ওই সিনটা যদি, সঞ্চিতা বলছিল যে ওই সিনটা মনে পড়লেও না গায়ে কাটা দিয়ে ওঠে, রুমকি দিয়ে। আমি এবার কি কি মানে ওই সিচুয়েশনে কি কি আমাদের সঙ্গে হয়েছিল। কেন আজকে এই পুরোনো ঘটনাটা আনছি না, কারণ আজকে নবনীতা একটা ঘটনা পাঠিয়েছে। এটাও তোমার নর্থ বেঙ্গলেরই পার্টিকুলার একটা চা বাগানের ঘটনা। চা বাগান বলা ভুল, কোয়ার্টারের ঘটনা, বাংলোর ঘটনা, ঠিক আছে। এবং ওর বাবাও কিন্তু একজন, এখনো সেই কোম্পানিতেই আছেন, যদিও কোয়ার্টারটা চেঞ্জ করে নিয়েছেন। এবং বেশ ভালো একটা ডেজিগনেশন পোস্টে আছে। দ্যাটস ওয়াই আমি জায়গাটার নাম হয়তো উল্লেখ করাটা ঠিকও হবে না, আর আমি করিও না। তো নবনীতাই পাঠিয়েছে। এবং নবনীতার মানে নবনীতার সঙ্গে যা যা হয়েছে না, ও কি যে ভুগেছে, তোমরা আজকে প্রচন্ড ভয় পেতে চলেছো। ওই একটা ঘটনা ছিল, আজকে একটা ঘটনা, যদিও কোয়ার্টার, বাট ঘটনা দুটো পুরোপুরি ডিফারেন্ট। এবং কেন ডিফারেন্ট হবে না বলো? আমি যেমন সাইকোলজিতে পড়েছিলাম, যেহেতু সাইকোলজি স্টুডেন্ট, যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। ইনফ্যাক্ট টুইন্সরাও আলাদা, একরকমের ক্যারেক্টারিস্টিক্স হয় না, ঠিক আছে। ঠিক তেমনই সোলরাও কিন্তু ওদের পুরোপুরি ডিফারেন্ট। ওদের অ্যাক্টিভিটি বলো, ওদের মানে মানুষকে দেখা দেওয়া, মানে দ্য ওয়ে, ওটাও পুরোপুরি আলাদা। না, আর বেশি কিছু বলছি না, আমি ঘটনায় ঢুকে যাই, তাই না? তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজ নবনীতার পাঠানো ঘটনা নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে নবনীতার ঘটনা শুনবেন। এবং যারা ভাবছো এরকম নাম নিয়ে ঘটনা পাঠাতে চাও, বা নাম প্রকাশে অনিচ্ছুক, সেই ক্ষেত্রে আমি অনামিকা ইউজ করে থাকি। পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারো। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। তোমাদের যেমন ভালো লাগে, যেমন অসমীয়া হোক, বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, তোমরা পাঠিয়ে দিও, আমি নিয়ে আসবো। না আর ভনিতা করছি না, বলছি। হ্যাঁ, আচ্ছা, নবনীতা এবং নবনীতার মা এবং নবনীতার বাবা, এটা ছোট্ট একটা ফ্যামিলি, কলকাতা। নবনীতা কিন্তু কলকাতায় থাকে। এবং আহ কলকাতায় না ওদের যে ফ্ল্যাটটা, মানে কিরকম বলেছে, যখন কিনেছে না, মানে নবনীতার মামা এক এক ভাই এক বোন, মানে নবনীতার মা, ভাই বোন কি করেছে বলতো, ওরা যখন ফ্ল্যাট কিনেছে, ওপর নিচ কিনেছে অ্যাপার্টমেন্টের, বুঝেছো। উপরে নবনীতারা থাকে, নিচতলায় ওর দিম্মা, দাদু, মামা, মামি। নবনীতাদের 2 BHK। আবার মানে ওদের ধরো 1B, আর তোমার 1B বলছি, ধরো 2B। আর তোমার দিম্মাদের না ধরো 1E, মানে কর্নারের ফ্ল্যাট গুলি 3 BHK। তো ওনার দিম্মা আবার কর্নারের ফ্ল্যাটে থাকে 3 BHK, যেহেতু ওদের মানুষ বেশি, ঠিক আছে। তো এটা কেন করেছে, যেহেতু ওর বাবা বুঝতেই পারছো চা বাগানের একটা পোস্টে ছিলেন। এবং মানে এই ঘটনাটা যখন ঘটেছে না, উনি সুইচ করেছিলেন এবং একটা বেশ ভালো ডেজিগনেশন চা চা কোম্পানিরই পোস্টে গেছিলেন।
তো যেহেতু ম্যাক্সিমাম টাইম উনি ওখানেই থাকেন, তো মেয়ের তো পড়াশোনায় হ্যাম্পার হবে। আর আস্তে আস্তে তো ওর বাবারও বয়স বাড়ছে, তো নবনীতার মা কি করতেন বলতো, এখানেও থাকতেন ওইখানেও থাকতেন। নবনীতার মা যখন নবনীতার সঙ্গে থাকতেন তখন ওনার ওদের ফ্ল্যাটে থাকতো, আর যখন না থাকতো মানে নবনীতার মা ধরো বাবার কাছে গেছে, তখন উনি নবনীতা ওর মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো। তো কোয়াইট ইটস মানে কি বলবো, এটা খুবই ইজি। হ্যাঁ, ও ওর দিম্মার সঙ্গে ঘুমাতো, দাদু দিম্মার সাথে ঘুমাতো, কোনো প্রবলেমই ছিল না, আর বেশ ভালোই ছিল। চলছে চলছে। তো নবনীতা গ্রাজুয়েশন কমপ্লিট করে, বিএড করে। হ্যাঁ, করার পরে ও না ওই সরকারি যে কিছু পোস্ট বেরোয় না, ওটার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তখন ওর মা বলছে যে দেখ, তুই তো সবসময় কলকাতায় ছিলি, বাবার সঙ্গে তো ওরকম ভাবে থাকাই হয় না, এখন তো দেখ তুই ঘরেই পড়াশোনা করছিস, চল এই সময়টা বাবার কাছেও থাকবি। আমরা আর বাবার নতুন একটা কোয়ার্টারও পাচ্ছে, যেহেতু চেঞ্জ করেছে হ্যাঁ জবটা, তো জায়গাও দেখা হবে, তোর বাবার হেল্পও হয়ে যাবে, শিফটিং এও হেল্প করে দেবো, আর আমরা থাকবো ওখানে, অসুবিধা তো নেই। তো নবনীতা বলছে না অসুবিধা নেই, যখন এক্সাম হবে তার কিছুদিন আগে চলে আসলেই হলো। ঠিক আছে ফাইন। যে আজকাল তো সবই অনলাইনে সব অ্যানাউন্স হয়ে যায়, তাই না? আর টিআর বোর্ডের রুটিন অবধি আমরা অনলাইনে পেয়ে গেছি। তো যাই হোক, যেটা বলছি আর কি। তো ঠিক আছে, ওরা ওইরকম যেমন ভাবা তেমন কাজ, ওরা গেছে, যাওয়ার পর শিফট হচ্ছে, তখন বেশ কোয়ার্টারটা বেশ বড়, বলছে এ গ্রেডের কোয়ার্টার রুম কি দি, খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে গেলে চা বাগানে যারা দেখেছো, চা বাগান বা ওই কোয়ার্টারগুলি বাংলোগুলির ফ্যাসিলিটি কি দেয়ার দেখতে, যে সত্যি বলতে মনে কি রূপকথার কোন একটা ঘর, এত সুন্দর। আমার সঙ্গে তোমরা অ্যাগ্রি হবে যে সত্যি হোক না ভৌতিক, এক না একদিন কিন্তু দেখার ইচ্ছে থাকে, বলো। তো যাই হোক, গেছে, গিয়ে তো খুবই খুশি, এবং ওটাকে নতুন কালার করে ওদেরকে দেওয়া হয়েছে। বেশ বড় অনেকগুলি রুম। তো ডিসাইড করা হলো, যেহেতু নবনীতা বলছে যে আমার না একটা খুব খারাপ অভ্যাস রুমকি দি, আমি না খাটে জানো তো সমস্ত বইপত্র নিয়ে ওই নোট ডাউন করতে থাকে, এই বই নেই ওই বই নেই, যেটা অনেকেই করে। ওর টেবিল চেয়ারে পড়ার বলে, আমি ওই রকম টেবিল চেয়ারে পড়ার মেয়ে নই। তো ওটার জন্য আমার একটা পুরো রুম খাট, এনে আমার বাবা মা আলাদা রুম। ওই কোয়ার্টারে গিয়ে ওরা দেখলো একটা স্টোর রুমও বানানো। কেন স্টোর রুম মনে হচ্ছে, কারণ ওখানে না থাক 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 থাক, বুঝেছো, থাক 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 দেওয়া। হ্যাঁ, তো পার্টিশন করা। তো বলছি ঠিক আছে, একটা স্টোর রুম হিসেবে বা প্যান্ট্রি হিসেবে আমরা ইউজ করবো। ভাড়ার ঘর। ঠিক আছে। তো সব শিফটিং টিফটিং হয়ে গেছে, সব শিফট করেছে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা যেমন মাসের বাজারটা একসঙ্গে করে নিই, সবজি বাজার না, আই মিন টু সে, চাল ডাল চা পাতা চিনি এইসব। তো করে ওই ভাড়ার ঘরে স্টোর রুমে না উনি কি করেছেন, এটা সবসময় আমরা গৃহিণীরা করে থাকি, যেগুলি সবসময় ইউজ হয় আমরা সামনে রাখি, আর যেগুলি খুব মানে মাঝে মধ্যে ইউজ হয় একটু খানিকটা দূরে রাখলে হয়, মানে ঘরে ঢুকে যাতে হাতের কাছে পেয়ে যায়, যেটা সচরাচর ইউজ হয়। তো ওরকম ভাবে সাজিয়ে রেখেছে। প্রবলেমটা এখান থেকে শুরু হয়েছে। ব্যাপারটা কি হয় বলতো, ভৌতিক কাণ্ড না ছোট্ট করে শুরু হয়, হতে হতে পরে বড় আকার ধারণ করে। এটা এতটাই ছোট থেকে শুরু হয়, আমরা প্রথম প্রথম হয়তো ইগনোর করে যাই, বা আমাদের চোখে পড়ে না, বা হয়তো আমরা অতটা ইম্পর্টেন্সও দেই না। হ্যাঁ, হতেই পারে। কি হলো বলতো, এই যে উনি সাজিয়ে রেখে আসতেন না, সবসময় গিয়ে দেখতেন ভাড়ার ঘরে সব উল্টা পুল্টা, মানে যেগুলি হয়তো মাঝে মধ্যে ইউজ হয়, যেগুলি পেছনে রেখেছে ওটা আগে চলে এসেছে, চিনির ডিব্বা খুঁজে পাচ্ছে না, হয়তো দেখে একদম থার্ড কর্নার, থার্ড সেলফের একদম ওই কর্নারে চলে গেছে, যেখানে মানে রাখার কোনো কথাই নেই। হাউস হেল্প ছিল, কিন্তু স্টোর রুমে হাউস হেল্পরা ঢুকতো না, ওই ঘর ঠর মোছামুছি। আর হাউস হেল্প নিশ্চয়ই এসব উল্টাপুল্টা কাজ করবে না। নবনীতা বলছে যে দেখো, আমি স্টোর রুমে ঢুকার আমার দরকার ছিল না, আমি ঢুকতাম না। আমি কখন যেতাম বলতো, ওই ধরো মা রান্না টান্না করছে, অনেক সময় হ্যাঁ ইন্টারেস্ট লাগতো, কিন্তু পড়াশোনার চাপে আমি ওরকম ভাবে কোনোদিনও বলবো না যে আমি আহামরি খুবই রান্না করি, এক্সকিউজ মি। কিন্তু মাঝে মধ্যে কি হয় না, মা মা এটা কি ফোড়ন দিলে, বা এটার সঙ্গে কি সবজি যাবে, বা এই তরকারিটা কিভাবে রান্না করলে মানে পেঁয়াজটা বেটে দেবে না গোটা দেবে, হোয়াট এভার, এরকম করে ওইটুকুনি। তো মা খুব চিল্লামিল্লি করতো যে আমি প্রত্যেকটা দিন গুছিয়ে আসে, কে উল্টা পুল্টা করে। তো ওর বাবা বলছে কে করবে, তোমার মেয়ে রুম থেকে বেরোয় না, পড়াশোনা করে, আর যখনই থাকে তোমার পিছে পিছেই থাকে। হ্যাঁ, ও স্টোর রুমে যায় না। বলছে না স্টোর রুমে যায় না। তো বলছে হাউস হেল্পরা ওরকম তো স্টোর রুমে ঢোকার কোনো কথা নেই। বলছে না। বলে তাহলে কে করবে? বলছে তুমিই করো হয়তো ওই তাড়াহুড়াতে। বলছে তাড়াহুড়াতে চিনি ডিব্বা নিয়ে গিয়ে আমি নিচের সেলফে রেখে দেবো নাকি? বলছে হয়তো তোমার খেয়াল নেই। ঠিক আছে। এই একটু একটু করে করে শুরু হলো। আমি বললাম ওদের দুজনের রুম আলাদা আলাদা, মা বাবা আলাদা ঘুমায়, নবনীতা আলাদা ঘুমায়। একদিন মা কি করেছে, ঘুমিয়ে আছে, হঠাৎ না ওর বাবাকে বলছে ওগো 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 দেখো না আমার নাম ধরে কি যেন ডাকছে। তোর বাবা বলছে এই এইখানে তোমাকে কে চিনে? আর যারা হাউস হেল্প তোমাকে ম্যাডাম মেম সাহেব বলেই ডাকে, তোমাকে তো নাম ধরে ধরে কেউ ডাকা। এটা হয় না যে আমরা যে মানে যারা আমাদের থেকে বড় সিনিয়র বলো বা একটা মাননীয় স্থানে, আমরা কিন্তু নাম ধরি না, তাই না? স্যার ম্যাডাম বা মেম সাহেব বা দিদিমণি, এরকম বাংলাতে যদি হয় দিদিমণি বলেই সম্বোধন করি, নাম তো ধরবে না। বলছে কে জানে তোমার নাম কি?
বলছে না আমার নাম ধরে ডাকছে। বলছে কি বলো? বলছে হ্যাঁ একটা মহিলা, কিন্তু মহিলার গলাটা না পুরুষের মতন, মানে মোটা মোটা একদম, হ্যাঁ কিন্তু ওটা পুরুষের ভয়েস না, মানে হয় না ফিমেল ভয়েস কিন্তু একটু মোটা থাকে, ওই রকম মনে হচ্ছে। তো বলছে তুমি কি স্বপ্ন দেখেছো হয়তো। এরকম নাকি কন্টিনিউয়াস 3-4 দিন ওর বাবা, মানে এই শুরুয়াত হলো বুঝেছো। রোজ রাত্রে ওর মার নাম ধরে বলে কেউ ডাকে, অথচ নবনীতা কিন্তু কিচ্ছু ফিল করেনি, নাই বা ওর বাবা ফিল করেছে। হ্যাঁ ইনফ্যাক্ট এই যে এত সব কাণ্ড হয়েছে, নবনীতার উপর ইম্প্যাক্ট পড়েছে ঠিকই, কিন্তু ওই রকম ভৌতিক ইয়ে কিন্তু ও পায়নি। 4 নম্বর রাত্রে কি হয়েছে, হঠাৎ ওর বাবা চোখ খুলেছে, খুলে দেখে ওনার ওয়াইফ নেই। কোথায় কোথায়? তো ভেবেছি ওয়াশরুমে গেছে অনেকক্ষণ ধরে। মানে ওয়াশরুমে মানে পটি হলেও এত সময় লাগার কথা না। অনেক সময় হয় না যে ওয়াশরুমে শরীর খারাপ হয়ে হয়তো ফ্লোরে ঠোরে, মানে ফ্লোরে পড়ে থাকলো নাকি, এই চিন্তা করে উনি যখন বেরিয়ে যাবেন ওয়াশরুমের দিকে। আচ্ছা ওয়াশরুমগুলি কিন্তু অ্যাটাচ নয়, হ্যাঁ বাংলো যেহেতু পুরোনো বাংলো, অ্যাটাচ নয়, মানে আবার অত দূরেও নয়, বাট অ্যাটাচ নয়। গিয়ে দেখছেন কি উনি যখন বেরোতে যাবেন, দেখে স্টোরুমের ওখানে উনি না এরকম পুরো স্ট্যাচুর মতো, পাথরের মূর্তির মতো এরকম করে দাঁড়িয়ে আছে। স্টোরুমটা কিন্তু খোলা, জেনারেলি স্টোরুম বন্ধ থাকে, স্টোরুমের দরজা কিন্তু খোলা, এরকম করে তাকিয়ে আছে, অ্যাজ ইফ উনি কিছু দেখছে, মানে হতভম্ব হয়ে এরকম করে দেখছে। তোর বাবা বলছে এই তুমি এখানে কি দাঁড়িয়ে আছো, হ্যাঁ। ওর মা এরকম করে তাকিয়েছে, তাকিয়ে বলছে কি আমি কেন দাঁড়িয়ে আছি এখানে? বলছে সেটাই তো জিজ্ঞেস করছি, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি কি ওয়াশরুমে যাবে? ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়েছো? যদি ওয়াশরুমে যাওয়ার জন্য যায় তাহলে তো ওয়াশরুমটা ঠিক তোমার অপোজিটে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তো ও বলছে আমি তো জানি না, আমি তো ওয়াশরুমের জন্য আমি বেরোইনি। তো বলছি কিসের জন্য? বলছে আমি তো আমাকে বললাম না আমাকে ডাকে, আমাকে ডাকে না, আমি না এখন ঠাউর করতে পারলাম ডাকটা না স্টোর রুম থেকে আসে। আমি যখন আসলাম দেখি দরজাটা খোলা, হ্যাঁ। তারপরে না আমার কি হলো, আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি, মানে ওই তারপরে ওনার আর কোনো কিছু হিতাহিত জ্ঞান নেই। তো ওর হাজবেন্ড বলছে যে তোমার কি কোনো স্ট্রেস হচ্ছে? মেয়ে তো দেখো, মেয়ে নিজের পড়াশোনা করছে, আর সরকারি চাকরি না পেলেও কি হলো, বেসরকারি সংস্থা তো কত কিছু আছে, ব্যাঙ্গালোরে আছে, পুনেতে আছে, তোমার মেয়ে তো ভালো স্টুডেন্ট, যে কোনো বেসরকারি চাকরি পেয়ে যাবে, সবাই যে আর গভর্নমেন্ট জব পাবে তেমন তো নয়। হ্যাঁ। তো বলছে না না আমি ওইটার জন্য না। বলছে তাহলে কিসের স্ট্রেস, তুমি কি ভাবছো? তো বলছে জানি না গো, এখানে আসার পর থেকে না এই স্টোর রুমে ঢুকলে না আমার শ্বাস বন্ধ হয়ে আসে। প্রথম প্রথম ভেবেছে হয়তো কালার করে দিয়েছে, যদিও কোয়ার্টারটা কিন্তু একসঙ্গে প্রত্যেকটা রুম কালার করা হয়েছে, হ্যাঁ। ওর জন্য হয়তো আমার শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, বাট না, মানে এখনো শ্বাস নিতে পারি না, স্পেশালি এই রুমে আসলে আমার এইটা হয়। আর না আমার না হার্টবিটটা না ধক 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 করে, মানে খুব ফাস্ট হয়ে যায়। হ্যাঁ। তখন ওনার হাজবেন্ড বলছে যে মেবি হয়তো তোমার শারীরিক কিছু প্রবলেম হচ্ছে, কালকেই ডক্টরের কাছে যাবো। তো উনি শিলিগুড়ির ওদিকে আসেন, এসে ওনার পুরো থরো চেক আপ করেন, ইসিজি করেন, প্রেশার চেক করেন, সবকিছু ঠিক আছে। হ্যাঁ। তো ওনারা বলছেন যে যেহেতু একটা বয়স পরে দেখো প্রত্যেকটা মহিলাদের একটা হরমোন চেঞ্জ আসে না, যখন তোটা মেনোপজের দিকে আমরা এগিয়ে যাই, তো মেবি এটার জন্য হতে পারে, মুড সুইং হয়। মুড সুইং এর কথা যখনই বললাম তখন নবনীতা বলল যে দিদি জানো মুড সুইং এর কথা যখন ডক্টর বললো, সত্যি আমার মায়ের মুড সুইং, মানে খালি না রেগে যায়, খালি রেগে যায়, কিছু ইয়ে করলেই রেগে যায়। আর আমার মা কিন্তু অনেকে, মানে কথায় আছে যে ছেলেরা নাকি মায়ের জান হয়, কিন্তু এটা হতে পারে হয়তো আমি সিঙ্গেল চাইল্ড বলে কি জানি না, আমি কিন্তু আমার মায়েরও চোখের মনি। মানে আমার বাবা তো যেহেতু সবসময় বুঝতেই পারছো দূরে দূরেই থাকতো, আমার মায়ের কিন্তু আমি চোখের মনি, মানে হাত কাটলে আমার মা মানে কেঁদে ঠেদে মানে আমাকে কিভাবে কেয়ার করবে, টেক কেয়ার করবে। আমার মা কিন্তু আমাকে চোখে হারায় বললেও ভুল। ওই মা যেমন আমাকে দেখলে খালি রাগ করে নানা রকম কোয়েশ্চেন করতে থাকে। তো আমি জিজ্ঞেস করলাম কেমন টাইপের কোয়েশ্চেন। তো বলছি যে এগুলি না আস্তে আস্তে শুরু হয়েছে রুমকিদি, মানে আস্তে আস্তে না তুমি ডেপটা, মানে আগে হালকা ফুলকা কোয়েশ্চেন, তারপর আস্তে আস্তে না বাড়া শুরু করলো ব্যাপারটা। তো মাকে তো নিয়ে আসা হলো হসপিটাল থেকে, মানে চেক আপ করে। তারপর ওর বাবা বলেছে যে দেখ বয়স আস্তে আস্তে হচ্ছে, তো মা বুঝতেই পারছিস আমি এখানে তুই এখানে, ওগুলি তো সারা জীবনই করে গেছে, এখন বোধহয় মানে হরমোনের চেঞ্জ বুঝতেই তো পারছিস। তো ঠিক আছে। কিন্তু আরেকটা কথা কি হলো বলো তো, নবনীতা যেটা বললো, মা জানো তো রুমকিতে আমার কাছে সঙ্গে পিকুলিয়ার পিকুলিয়ার কথা বলা শুরু করলো। আচ্ছা মা জানতো কলেজ লাইফে আমার একটা অ্যাফেয়ার ছিল, ঠিক আছে, আমি ভালোবাসতাম একটা ছেলেকে, বাট ওটা ব্রেকআপ হয়ে গেছে, তারপর আর আমি কোনো রিলেশনে জড়াই না, এখন তো পুরো কনসেন্ট্রেশন ছিল তখন যে আমি কোনো একটা জব টব আমার পেতে হবে। হ্যাঁ ফুললি কনসেন্ট্রেশন, এটা আমার মা জানতো, মার থেকে কোনো কিছু লুকাইনি। এখন জানো তো রুমকি দি যখন আমার ফোন আসতো, দেখো ছেলে মেয়ে দুজনে, আমি যেহেতু কোয়েডে পড়েছি, ছেলে মেয়ে উভয়ই ফ্রেন্ড, আমার মা জানতো ছেলের ফোন আসলে, মানে মেয়ে যদি ফোন করতো আমার মা পাত্তাও দিত না, আমাকে জিজ্ঞেস করতো কে ফোন করেছে। তো আমার ফ্রেন্ডস তো মোটামুটি মা চেনেই। তো আমি বললাম হয়তো পারমিতা ফোন করেছে, বা ওর ফ্রেন্ডের নাম মিতা ফোন করেছে, তখন কিছু বলতো না। হঠাৎ ধরো ও তো ক্যাজুয়াল, কারণ মা যদি জিজ্ঞেস করতো হ্যাঁ অরুণ বা উত্তম বা দেব ফোন করেছে, ও
মা তো জানে, তো মা বলে, কার ফোন? বলছে দেবের ফোন। একটা জিনিস নোটিস করা শুরু করলাম, যখনই ছেলে মানুষের ফোন আসে মা দেখি দরজার এখানে দাঁড়িয়ে শুনতে থাকে আমি কি কথা বলছি। মাকে একদিন বললাম, ও মা তুমি কিছু বলবে? বলছে না কিছু বলবো না। বলছে দাঁড়িয়ে আছো কেন? বলছে না শুনছি তুই কার সঙ্গে কি কথা বলছিস। বলছে তুমি কি নতুন দেখছো? ওদেরকে তো সবাইকে তুমি চেনো। বলছে না তথাপিও। ঠিক আছে রাখলো। বলছে তারপর কি কোশ্চেন করে জানো, আচ্ছা তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি না করে তাকিয়ে আছে, বলে বয়ফ্রেন্ড থাকলে তোমাকে বলিনি? আগের বার যে হয়েছিল আমি কি তোমাকে বলিনি আমার বয়ফ্রেন্ড আছে যে? বলছে না, দেখিস আবার পালিয়ে ঠালিয়ে না যাস বয়ফ্রেন্ডের সাথে। ও তো আকাশ থেকে পড়েছে, এই মা বলছে পালিয়ে যাওয়ার কথা। বলছে মা কি বলছো? আমার কাউকে পছন্দ হলে তো তোমাদেরকে বলবো, আমি কেন পালাতে যাব? মানে বলছে উদ্ভট উদ্ভট কোশ্চেন। আমার মা কিন্তু আমার সঙ্গে বহুত ফ্রি ফ্র্যাঙ্ক, এবং ইনফ্যাক্ট এটাও বলতো যে হ্যাঁ ছেলে যদি ভালো হয়, হ্যাঁ আমরা ফ্রেন্ড, মানে আমরাও মা বাবা হয়ে যাব, এরকম নিজের পছন্দ করাই ভালো। তোমাদেরটা তোমরা ভালো বুঝবে, তোমাদের কি কি ক্রাইটেরিয়া, আমরা মা বাবা হয়েছে বলে সবকিছু তো বুঝবো না, তোমাদের কি কি দরকার না দরকার। আমার মা এরকম ছিল, ওই মায়ের মুখে রুমকি দিয়ে এগুলি কথা শুনে আমি তো তারপর আরো কি বাড়লো জানো তো, মেয়েদের সঙ্গে কথা বলতে তো ঠিক আছে, যেই বলছিলাম হঠাৎ আমি না এখন না ইগনোর করা শুরু করতে পারে, হ্যাঁ ফোন করেছে। আর মা বুঝে যেত যে ছেলেই ফোন, কোনো ছেলে বন্ধুর সঙ্গে কথা বলছে, ফট করে মোবাইল কেড়ে নিয়ে চলে যেত। বলছে মোবাইলই হয়েছে নষ্টের গোড়া, না থাকবে মোবাইল না করতে পারবি প্রেম। তা আমি না এই কথাটা না বাবাকে বলেছি, ও বাবা বাবা মা না আমার সঙ্গে এরকম করা শুরু করেছে। তখন বলছে মা একটু সময় দে, আমার মনে হচ্ছে তোর মার বোধহয় মানসিক কিছু প্রবলেম শুরু হয়েছে। আমি তো যাক নতুন জয়েন করেছি, একটু দিন যাক, তারপর আমরা কলকাতায় গিয়ে ভালো একটা কোনো মনোচিকিৎসকের সঙ্গে কনসাল্ট করবো, হ্যাঁ কথাবার্তা করবো। ঠিক আছে। বলছে তারপর যেন রুমকিতে আমার উপর যেমন মানে শুরু হয়েছে বহুত, যেমন ডাইনিং টেবিলে খেতে বসছি, খেতে খেতে এই বল না তোর কে আছে। হ্যাঁ। তো আমি তোর কটমট করে তাকিয়েছি, মা তুমি জানো আমার কেউ নেই। বলছে মিথ্যা কথা বলছিস না, পালানোর ফোন দিয়ে আসছিস না, কি করে পালাবি? হ্যাঁ পালিয়ে কোথায় যাবি আমাকে বলে যাবি? হ্যাঁ। তো বলছে আমার মা না এইরকম মানে এইরকম ভাবে মানে এটা তো একটা টিটকারি টাইপেরই না, এরকম কিন্তু কোনোদিনও ছিল না। রুমকিদি আমার সঙ্গে এরকম বিহেভ করা শুরু করলো। একদিন তো পুরো হাদ হয়ে গেছে, মানে এটা সব মানে আমার ধৈর্যের সীমা ব্রেক করে দিয়েছে। ফোন তো কেড়ে নিয়েছে নিয়েছে, চলো ঠিক আছে ফোন নিয়ে নিয়েছে, আমি বই থেকে পড়াশোনা করছি। এখন তো জানো রুমকিদি যে সবসময় কিন্তু আমরা বই থেকে না, অনেক সময় ইন্টারনেটেও ঘেটে ফেটে আমরা কিন্তু অনেকগুলি পয়েন্ট বের করি, যেটা সবাই করে থাকি আমরা। তো বলছে যে মোবাইল তো নিয়েছে, আচ্ছা, ঠিক আছে চলো বই পড়ছি। হঠাৎ দেখেছি আমার পিছন আমার দরজায় না লক করে দিয়েছে, মানে পুরো বুঝতে পেরেছি। তা আমি বলছি আরে তুমি লক করে করেছো? বলছে এখন কোথা কি করে পালাবি, কোন ছেলে এসে কোন ছেলের সঙ্গে ভাগবি আমিও দেখি। মানে বলছে দেখো আমি না পুরোপুরি অবাক হয়ে গেছি, ওয়ারেজ আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কোনো প্রেমিক নেই, ইনফ্যাক্ট কোনো ছেলের সঙ্গে আমি প্রেমের আলাপও করছি না। আমার মার এগুলি মাথার মধ্যে কি করে ঢুকলো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। ঠিক আছে। একদিন কি হয়েছে, মানে ওর তো বাবাকে বলেছে বাবা আমি এখন কলকাতায় ফিরে যাব, তুমি মা এখানে থাকুক, আমি মার সঙ্গে থাকবো না, আমি মামার কাছে যাচ্ছি। ওর মামা দিদাকে ফোন করে বলেছে, বলছে আরে এরকম তো ছিল না, ও এরকুলি তোর সঙ্গে মানে অলরেডি বড় হয়ে গেছে একটা মেয়ে, মা এরকম করে থোড়ি না কথা বলবে এসব কথা। ও দিদা বলছে তোর মা তো এরকম কোনোদিনও ছিল না রে। বলছে হ্যাঁ আমি তো জানি দিদুন, কিন্তু মা দেখো না আমার সঙ্গে এরকম করছে, অ্যাজ ইফ আমাকে যেমন মা দেখতে পারে না, আমি চোখে শুল হয়ে গেছি আমার মায়ের। বলে না হাউ হাউ করে কান্না শুরু করেছে। বলছে রুমকিতে ওই মানে পিরিয়ডটা আমার জন্য কতটুকু কষ্টকর, যে এই মা আমাকে চোখে হারাতো, এত ভালোবাসতো, ওই মা যেমন আমার চোখের বিষ হয়ে গেছি। সবকিছুতেই প্রবলেম। ঠিক আছে, আমি যদি যে জিনিসটা ভালোবাসতাম, মা কিন্তু ফ্রিকুয়েন্টলি বাবারটা হয়তো বানাবে কি বানাবে না কোয়েশ্চেন মার্ক, আমারটা আমার মা বানিয়ে দিত। আমার মা আমার ওই জিনিসগুলি খাওয়ায় না, বলে তোকে খাইয়ে কি হবে, ওই তো পিঠ ভেগে চলে যাবি আমাকে ছেড়ে, এরকম করে বলতো। কিছু বুঝতে পারছে না। হ্যাঁ একদিন কি হয়েছে, বলছে যে ওই দিন বাবা ইয়েতে যায়নি, মানে অফ ছিল আর কি, বন্ধ ছিল, ছুটি ছিল। তো মালি এসে কাজ করছে, বাবা আর আমি কথা বলছি, হ্যাঁ ইয়ে করে করে হঠাৎ খুব জোরে একটা চিৎকার হয়েছে। চিৎকার শুনে মানে বোঝা গেছে যে ওর মারি, এবং ধাপ করে একটা আওয়াজ, দৌড়ে গিয়ে দেখে স্টোর রুমের ওখানে ওর মা পড়ে আছে। হ্যাঁ। তো ও মালি মানে চিৎকার চেঁচামেচি শুনেছে, মালিও এসছে, এসে বলছে জল ছিটা দেন জল ছিটা দেন। হ্যাঁ জল ছিটিয়ে টিটিয়ে ওনার হোশে এসছে। তো উনি না মানে চুপ হয়ে গেছে, কিছু বলছে না, বলে কি হয়েছে কি হয়েছে কিচ্ছু বলছে না, একটা উত্তর দেয়নি। তখন মালি তো বেরিয়ে এসছে, ওনাদের ফ্যামিলি একটা ম্যাটার, বেরিয়ে এসে আসার পর না কাজ করছে করছে, আধা ঘন্টা পর উনি বেরিয়ে এসে না এরকম করে মানে এরকম করে তাকাচ্ছে, মানে প্রচন্ড চিন্তিত মুখে এরকম করে তাকিয়ে আছে। তখন মালি না গুটি গুটি পায়ে এসে বলছে বাবু একটা কথা বলি। বলছে হ্যাঁ বলো। বলছে
আমি না একটা কথা আপনাকে বলবো বলবো বলে ভাবছি, বলতে পারছি না। পরশুদিন না আপনি বলেছিলেন না আপনি কি চারা এনে রেখেছেন মাইজিকে বলতে, মাইজি আমাকে দিয়ে দেবে। তো আমি না অনেকবার ডেকেছি, হ্যাঁ, তখন না মাইজি আওয়াজ দেয়নি। দেওয়ার পরে তখন মানে ইয়েও ছিল না, নবনীতাও সেদিন ঘরে ছিল না। নবনীতা এসব উৎপাতের জন্য সেদিন বাবার সঙ্গেই গেছিল, ঠিক আছে, নবনীতা ঘরে ছিল না। তো বলছে মাইঝি মাইঝি ডেকেছি। তারপর আমি ভেবেছি মাইজির শরীর খারাপ করলো কিনা, কারণ আমার তো ভয় লাগছিল, উত্তর পাইনি। গিয়ে দেখি যে মাইজি কিন্তু সেই দিনও এরকম করে পড়েছিল, হ্যাঁ। তো বলছে তুমি এই কথাটা আমাকে কেন আগে বললে না। বলছে আমি জল টল দিয়ে মাইজিকে তো সুস্থ করেছি। মাইজি কিছু বলেনি, মাইজি বলছে যে তুমি তোমার কাজে যাও। চারা নিয়ে চলে গেছি। তারপর মানে আমি ওই দিনের পরে এই আজকেই আসলাম। আর আমি তো গরিব মানুষ, আমার তো মোবাইল টোবাইল নেই, তাই আমি বলিনি। আর আমি বলবো বলবো বলেও মানে যেহেতু 2-3 দিন আমার ছেলে মেয়ের শরীর অসুস্থ ছিল, ডাক্তারে মানে শহরে যাওয়া আসা ওগুলি নিয়ে না আমি বলতে পারিনি। আর আর সত্যি কথা বলতে আমার মাথার থেকে বেরিয়েও গেছিল যে আজকে সকালে এসে বলবো। এখন হঠাৎ মনে পড়েছে যে ওই দিনেও কিন্তু এই কাণ্ড হয়েছিল। আর আমি জল ছিটা, ওর জন্য আজকেও বলেছি জল ছেটা দিন, জল ছেটা দিন, কারণ মাইজিকে আমি বেসিন থেকে জল নিয়ে যখন ছেটা দিয়েছি মাইজি কিন্তু হোশে এসেছিল। তো বলছে যে ঠিক আছে, আমি হয়তো আমরা কলকাতায় যাব, মাইজির শরীরটা খুব খারাপ। তো বলছে আরেকটা কথা বলি, আমি জানি না আপনারা মানবেন কি না, এই কোয়ার্টার বাবু বিগত কিন্তু 3-4 বছর ধরে বন্ধ ছিল, কেউ আসেনি, আপনারাই এসছেন, হ্যাঁ। আর এই কোয়ার্টারে কিন্তু মানুষ আসতে চাইতো না। আমি না কিছু বলিনি, কারণ ছোট মানুষ, আপনি কি ভাববেন না ভাববেন, কিন্তু এখন মাইজির এই অবস্থা আমার মনে হচ্ছে বাইজির উপরে উপর হাওয়া লেগেছে। তো উনি তো বলছে কি এসব কথা বলছো, হ্যাঁ, এইসব হাওয়া ঠাওয়া আমরা মানি না। বলছে মানেন না তো ঠিক আছে, কিন্তু আপনার একটা প্রশ্নের উত্তর দেন না, মাইজি কি এরকম করতো? মাইজিকে তো শুরুতে দেখেছি এরকম করেনি। উনি দিদিকে কত ভালোবাসতেন, এখন দিদির সঙ্গে আপনি চলে যান, দিদি রাগারাগি করে, খিটখিট করে, কারণ মাইজি দিদির সঙ্গে খিটখিট করতেই থাকে, হ্যাঁ। তো এই কোয়ার্টারটা কিন্তু ওর জন্য কেউ আসতে চাইতো না। আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আপনি আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন। এই বাড়িতে আপনারা দেখেন এতদিন হয়ে গেছে, মোটমাট এতদিন হয়ে গেছে, সবার সঙ্গে টুকটাক পরিচয় হয়েছে, আপনাদেরকে ইনভাইট করেছে, আপনার বাড়িতে খালি একজনই এসছে, বাদবাকি কিন্তু আপনার বাড়িতে কেউ আসতে চায় না, তাই না? দেখেছেন তো আপনার বাড়িতে ওই আশেপাশের মানুষ দেখবেন, জিজ্ঞেস করবেন দিদিকে, ওরা গেটের ওই পারে দূরে দূরে থেকে কথা বলে, কেউ এই ভিটেতে পাড়া দেয় না। আমরা তো পেটের দায়ে আসি, কিন্তু আমরা দিনে দিনে কাজ, যেহেতু দিনে দিনে কাজ করে বেরিয়ে যায়, রাতে তো বাবু আমিও আসবো না হয়তো, হ্যাঁ। বলছে যে কি হয়েছিল, হ্যাঁ। তখন মানে বলছে, তখন নবনীতা এসে দাঁড়িয়েছে, কি হয়েছিল গো। ইনফ্যাক্ট তখন ইয়ে নবনীতার বাবা সেদিন প্রেজেন্ট ছিল না, যখন ওর আন্টিটা বলেছিল, আমি বললাম না যে একজন আন্টি এসেছিলেন, মানে যখন নবনীতা, আমি বলতে এই পার্টটা মিস করে দিয়েছি। নবনীতার বাবা যখন আর কি এই কোয়ার্টারে এসেছিল, ওরা না ইনভাইট করেছিল কলিগকে। তো ওই কলিগের বউ এসে ওদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, যখন ওর বাবা প্রেজেন্ট ছিল না, ও কলিগের সঙ্গে কথা বলছিল যে এই বাড়িটা কি সুন্দর, মানুষে এমনি রিউমার ছড়ায়, হ্যাঁ। আহ, বলতো ভুতুরে বাড়ি, ভুতুরে বাড়ি, কই ভুতুরে বাড়ি, আপনারা কোনো রকমের ভূত প্রেত ইয়ে করেছেন নাকি? তখন কিন্তু অলরেডি ওই ডাকার শুরু হয়ে গেছিল নবনীতার মাকে। তো নবনীতা বলছে না না, আমি তো এতদিন ধরে থাকছি, কোনো অসুবিধা নেই। বলছে জানো আমার কি ইচ্ছে ছিল, এই বাড়িটা আমার কি ইচ্ছে ছিল নেওয়া। তোমার আঙ্কেল বললো যে না এটা ভুতুরে বাড়ি, কেউ আসতে চায় না। আর দেখো কি সুন্দর, মানে এই কথাটা কিন্তু ছিল। ইনফ্যাক্ট নবনীতা কিন্তু জানারও চেষ্টা করেছিল, বাট হয়নি আর কি, যেহেতু ওর মায়ের সঙ্গে ওর এই অবস্থা হয়ে গেছিল, মা সবকিছুতে ডাউট, ওকে ঘর থেকে বেরোতে দেয় না, খালি মনে হয় ওনার মেয়ে পালিয়ে যাবে। তখন মালিকে বললো আপনি বলুন তো কি হয়েছিল। তখন মালি বলল যে এখানে না অ্যাকচুয়ালি একটা খারাপ ইনসিডেন্ট হয়েছিল। কি হয়েছিল, যে ওই যে স্টোর রুমটা দেখছেন, ওই থাক থাক যে আগে যে মানে থাক তো উনিই বানিয়েছিলেন, হ্যাঁ। আগে ওইটা কিন্তু ওইরকম মানে থাক থাক ছিল না, একটা ছোট্ট রুমের মতো ছিল, যেখানে এখানে মানে আগে যে ভদ্রলোক থাকতেন ম্যানেজার, ওই ম্যানেজারের হাউস হেল্পরা কিন্তু মানে থেকে খেয়ে করতো, মানে হাজবেন্ড ওয়াইফ অ্যান্ড ওনাদের একটা মেয়ে ছিল। মেয়েটার বয়স কত ছিল, 13-14 বছর, হ্যাঁ। তো ওই ম্যানেজারের সঙ্গে ওই লোকটা থাকতো, আর হাউস হেল্পের সব কাজ করতো ওই ভদ্র মহিলা। তো ওই 13-14 বছরের মেয়েটা না মানে মা অন্তপ্রাণ, মাও মেয়েটাকে খুব ভালোবাসতো, বুঝেছো। অ্যান্ড মানে বউ, স্ত্রী তো ওরকম হাজবেন্ডকে পেতেন না, রাত্রেই পেতেন ওরকম, তো মেয়ের সঙ্গে সব গল্প টল্প। এই মেয়ে কি হচ্ছে, 13-14 বছর তো বুঝতেই পারছো, কোনো একটা ছেলের সঙ্গে প্রেম করে নাকি ভেগে গেছিল, বুঝেছো। ভেগে যাওয়ার পর ও নাকি মানে মেয়ের সঙ্গে এতটাই অ্যাটাচমেন্ট ছিল, ও মেয়ে যে এই কাণ্ড করবে সেটাও উনি ভাবতে পারেনি, বা মেয়ে যে এরকম প্রেমিক আছে সেটাও উনি জানতেন না। উনি না কি করেছেন বলতো, নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে দিয়েছেন। এবং অদ্ভুত ভাবে একটা জিনিস মালি বললো যে সবকিছু পুড়ে গেছে, খালি ওনার দুটো পা কিন্তু পুরো ইন্ট্যাক্ট ছিল, পড়েনি, হ্যাঁ।
মানে পাটা পুরোপুরি সাদা রঙের পাটা ছিল, পায়ের মধ্যে কোনো পুরা দাগ না, ধরো হাঁটুর ওপর থেকে পুরো পুড়ে গেছে। বাঁচানো যায়নি। তারপর থেকে মানে সবাই অনেক রকমের অনেক কিছু অনুভূতি, মানে কি করেছিল সেটা বলছে, মালি বলছে যে আমি অত ডিটেলে তো বলতে পারি না, কারণ এইসব থেকে আমি রাম 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 দূরে থাকি, আমার এসব কথা শুনতেও আমার ভয় লাগে। কিন্তু ওরা কিছু ফেস করেছিল, ওটার জন্য কিন্তু ওরা চলে গেছে আর কি, হ্যাঁ, এই বাংলোটা ছেড়ে। আর ওই হাজবেন্ডও মানে মেয়ে তো ভেগেই গেছে, হাজবেন্ডও নাকি মানে আর এই কোয়ার্টারে থাকেনি। তারপর এরকম মানে যারাই এসছে বেশি দিন থাকেনি, পরে তারপর পরিত্যক্ত হিসাবে রয়ে গেছে। তারপর আবার 5 বছর পর যখন ওরা এসছে, দেখো এখন কোম্পানির প্রপার্টি বলে আর গভর্নমেন্টের প্রপার্টি বলে এমনি এমনি করে ফেলে থরি না রাখবে। আর ভূত প্রেরতের কি এটা কোনো একটা মানে রিজন হলো যে এটার জন্য কোয়ার্টারে কেউ থাকবে না? কেউই তো মানে না। তো ঠিক আছে চলো, অনেকদিন হয়ে গেছে, তাই ওরা ইয়ে করলো। তো এটা শোনার পর কোথাও না কোথাও নবনীতা বলছে যে তাহলে তো আমি জিজ্ঞেস করবো, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলো, বলছে হ্যাঁ ওটার জন্যই তো আমি তোমাদের বাড়িতে যাই না গো। তো তখন আর কি বললো যে মালিকে বললো যে তাহলে, নমিনীটা বললো যে আপনাদের কেন চেনাশোনা কোনো কিছু কেউ আছে নাকি? আপনি যে বললেন আমার মায়ের হাওয়া লেগেছে, হাওয়া কে ছাড়ায়, আমি ডক্টর বলতে তো হবে না, ওর বাবা তো ওকে বকা দেওয়া শুরু করেছে, কি উল্টা পুল্টা কথা, এসব ডক্টরের কাছে যাব, তোর মায়ের মানসিক বিকার হয়েছে। তখন নবনীতা না কটমট করে ওর বাবার দিকে তাকিয়েছে, বাবাকে বলছে যে তুমি কলকাতায় নিয়ে গিয়ে মাকে চিকিৎসা করাও, তুমি বাবা সারাদিন ফেস করো না, আমার মাকে আমি দেখেছি, আমার মা আমার মার মতো লাগে না, ওনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে জানো বাবা, এই যে এখানে স্থানীয় ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেন, আমার মা এত তাড়াতাড়ি কি ওটা অ্যাডাপ্ট করবে? আমাকে আমার নবনীতা নামে বলে না, আমি তো এখন বুঝলাম কেন একটা পার্টিকুলার নাম নিয়ে উনি ডাকেন আমাকে, আর আমাকে বলেন যে আমি নাকি পালিয়ে যাব, এখন বুঝতে পারছি। অথচ আমার মা তো এই যে ইনসিডেন্টের কথা তো আমার মা জানে না। এখন তুমি বলতে পারো সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারতো যদি আনকনসিয়াসলি বা যেভাবে হোক এই ইনসিডেন্টের কথা আমার মা জানতো, আমি জানি না, তুমি জানো না, আমার মা জানে না, তাহলে আমার মা এরকম ভাবে বিহেভ কেন করছে? যত না হোক আমার এইখানে যেই ছিল সে হয়তো আমার মায়ের উপর প্রভাব বিস্তার করেছে। তো মালি বলছে যে ঠিক আছে, তোমার কোচবিহারের দিকে ওনার চেনা পরিচয় একজন আছে, তো ওনারা যেই জায়গায় থাকেন ওখান থেকে কোচবিহার কত কিলোমিটার বললো, ওই 2.5-3 ঘন্টার মতো আর কি ওনারা পৌঁছে যাবে, যেহেতু পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো। হ্যাঁ 2.5-3 ঘন্টাই বোধহয় বললো, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ 2.5-3 ঘন্টা। তো বলছে যে ওই সাধকের কাছে যান, হ্যাঁ, তো বলছে যে আমার তো ফোন নাই, আমি ফোন, ওনার আছে ফোন নাম্বার, আমি জোগাড় করে কাগজে লিখে দেবো। পরের দিন উনি কাগজে এনে নবনীতার বাবাকে দিয়েছে, নবনীতার বাবা ডাইরেক্ট ফোন করে কথা বললেন, বলে ঠিক আছে আপনারা আসুন আপনারা। তো ওনারা এসছেন, গেছেন কোচবিহারের ওখানে। তো সাধক তো উনি দেখেই বুঝেছেন যে ওনার উপর তো হাওয়া আছে, প্রভাব বিস্তার করেছে, হ্যাঁ। তো বলছে কি, তো উনি নাকি নিজে নিজেই বলে দিয়েছে এটা তো মানে আগুনে পোড়া মরা, হ্যাঁ, এটা নিজের ইচ্ছা করে মরেছে, হ্যাঁ, ওটাই মানে কিছু একটার জন্য মরেছে, এবং ওটাই আপনার স্ত্রীর উপর আহ ইয়ে হয়েছে, হাবি হয়েছে, আর ওই উৎপাত শুরু হয়েছে। তো নমনীতা বলছে যে তুমি জানো, এই যে আমরা যে পরের দিন যাব, আগে মানে আগের দিন তো ওর ফোন, উনি ফোন নাম্বার ছিল না, পরের দিন হে জোগাড় করে দিয়েছে, পরে আমরা গেলাম ওই ওঝার সঙ্গে কথা বলে। এর আগের দিন আমার মা কি করেছে আমার সাথে, আমি বললাম কি, বলছি তুমি কল্পনা করতে পারবে না জানো, আমার চুল বেশ বড় না হলেও আমার কাঁধের থেকে এইটুকুনি ছিল, আমার মা কেচি দিয়ে না পুরো এইটুকুনি চুল, বলছে বব কাট, যে বব কাট করে দিয়েছে। হঠাৎ দেখে আমি শুয়ে শুয়ে পড়ছি, বুঝেছো রুমকিদি, এরকম করে মাথাটা বালিশে রেখেছি, চুলটা নিচে পড়েছে, এরকম করে পড়ছি বলে কাছে এনে ঘ্যাচ ঘ্যাচ করে পুরো এইটুকুনি কেটেছে। তো ওই চুল আমি কি রাখবো, আমার পুরো বব কাট করতে হয়েছে জানো রুমকিদি। এই ইনসিডেন্টের পরে আমার বাবাও কোথাও না কোথাও মেনেছিল, এবং তারপরে নিজে ইনিশিয়েটিভ নিয়ে ফোন করে ওঝার কাছে গেছে। তো ওঝা বলছে যে না, ওই যেহেতু ওর মেয়ে এরকম করেছিল, ওই প্রভাবটাই তোমার মেয়ের উপর ও বিস্তার করছে তোমার স্ত্রীর শরীরে এসে। তো বোঝাই গেল, তো কি করা যায়? তো বলছে তুমি কোয়ার্টার ছাড়ো, তোমার বউকে তো আর ওই কোয়ার্টারে নেওয়ার কথা তুমি ভেবেও না, হ্যাঁ। আর যেহেতু আমি দেখো এখন আমার পক্ষে যাওয়া পসিবল না, ওখানে গিয়ে হয়তো কিছু ক্রিয়া করলে করা হতো, আমি এখান থেকে যতটুকু ওর আত্মার শান্তির জন্য যা করার করতে পারবো করব। বাট এটা জেনারেলি নিজের মানে হাজবেন্ড হোক বা নিজের রক্তের কেউ করলে ভালো। এখন ওর মেয়ে কই, ওর মেয়ের নাম জানে না, ওর হাজবেন্ড কোথায় আছে কেউ তো কিছুই জানে না, তাই না? তো উনি যতটুকু ক্রিয়া করার করেছে, বলছে নবনীতা বলছে আমি আর মা কিন্তু যাইনি ওখান থেকে, আমরা ডাইরেক্ট আমরা কলকাতায় ব্যাক করেছি, আমার মা পুরো সুস্থ। সব এসে যখন দিম্মাকে বলেছি, দিম্মার তো চক্ষু চড়ক গাছ। তারপরে বাবা ওই কোয়ার্টারটা চেঞ্জ করেছে, করে একটা ছোট মোটো ছোট কোয়ার্টার, ওইরকম ল্যাভিশ যদিও নয়, ল্যাভিশলি ভাবে থাকা যায় না, বা মানে ওরকম আর কি লাক্সারিয়াস নয়, বাট স্টিল ইটস ওকে, সুন্দর ছিমছাম বেশ ভালো। এবং এবার কিন্তু আমার সেই বাবা মানে
সবাই থেকে জিজ্ঞেস করেছে এই কোয়ার্টার ঠিক আছে তো, যখন সবকিছু গ্রিন সিগন্যাল দিয়েছে আমরা যাওয়ার পর মানে পূজা পালি, আমার মাই করেছে পূজা, দিম্মাও গেছিল এবার আমার সাথে, আমাদের সাথে। দিম্মা পুরো পুজো টুজো করেছে। আর আমার চুল, ওই চুল বড় হতে রুমকি দিয়ে নাই নাই করে আমার 1.5-2 বছর লেগেছে জানো। মানে বলছে এই অবস্থা, আমি এরকম ভাবে ভুক্তভোগী সত্যি। আমি যে বললাম মানে এই ক্ষেত্রে আমি একটা কথা অ্যাড অন করতে যাব, হ্যাঁ এক্সট্রা হলে হতে পারে, বাট আমি অ্যাজ এ মা হিসাবে বলবো, আমারও তো একটা মেয়ে, আমি আমার মেয়েকে আমি জান দিয়ে ভালোবাসি। বাট কখনো কখনো জানো তো আমাদের এটা খেয়াল রাখতে হবে, এই ভালোবাসা এই পজিটিভনেস যাতে ওদের উপর হাবি না হয়। ওরাও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সত্তা, তাই না? ওদের পছন্দ অপছন্দকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তো হয়তো এখনকার যুগে যদিও হ্যাঁ এটা অনেক মা বাবারাই আমরা গুরুত্ব দিই, বাট হ্যাঁ কখনো কখনো এইরকম কেসও বেরিয়ে যায়। তো আমার মনে হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যে বেশি ইম্পোজ না করি, বেশি প্রভাব যাতে ওদের উপর না পড়ে, হ্যাঁ। তো আমার তো বহুতই ইউনিক লাগলো, খুবই অন্যরকম ঘটনা নবনীতা তুমি পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ও এত বড় মানে এত ইকুয়ালি ইনসিডেন্ট হয়েছে, এই দেখো আমি হয়তো কিছু কিছু ভুলে গেছিলাম তারপর আবার অ্যাড অন করে দিয়েছি, আমি যদিও এখানে পুরো পয়েন্ট ওয়াইজ লিখে বসেছি আর কি। মানে অনেক কিছুই হয়েছিল সেইবার। তো যাই হোক, এই ছিল নবনীতার পাঠানো একটা ঘটনা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আরো ঘটনা থাকলে পাঠিয়ে দিও। অ্যান্ড তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো নবনীতার ঘটনাটা। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা কথা বলতে ভুলে গেছি, যেটা সবসময় বলে থাকি, যে এখানে তো দুটো পক্ষ আছে, যারা ভূতের গল্প বিশ্বাস করে না বাট শুনতে খুব ভালো লাগে, আর যারা বিশ্বাসও করে আর ভালোও লাগে, ভালোবাসেন। কিন্তু যারা বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রচার করি না। আমাদের মেইন উদ্দেশ্য দেখুন, ছোটবেলায় একটা ফিলিংস হতো দাদু ঠাকুমার মুখে গল্প শুনে, একটা নস্টালজিক ফিলিং কাজ করতো, এখনো গল্প শুনলে কিন্তু সেটা কাজ করে। সেই ফিলিংসটাই ফিরিয়ে দেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা, আর কিছু নয়। তো চলো আজকে আর কিছু বলছি না আর কি, এখানেই শেষ করব। কিন্তু হ্যাঁ আবার বলে দিচ্ছি যে মঙ্গল এবং শুক্রবার দুপুর 3টায় চলে আসে, এবং শনিবার আমি আসি 10টায় আসতাম, মানে কিন্তু একটু লাইভ অ্যালার্ট গুলো একটু দেখবে, কারণ যেহেতু এক্সামের মরশুম চলছে, মেয়ের বোর্ড, তো আমি একটু তাড়াতাড়ি চলে আসবো, মেবি 8টা 8:30টায় লাইভ অন করে দেবো, তোমরা একটু দেখে রেখো। তো চলো সাবস্ক্রাইব করে নাও, এখানেই শেষ করছি আজকে এপিসোড, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।